আজ আমরা মহাবিশ্বের একেবারে শুরুর দিকের একটা বিরাট রহস্য নিয়ে কথা বলবো। ব্যাপারটাকে একটা কসমিক ডিটেকটিভ স্টোরির মতো ভাবতে পারেন। এখানে বিজ্ঞানীরা মহাবিশ্বের একেবারে গোড়ার ধারণাগুলোকেই নতুন করে দেখছেন। তো এই গল্প শুরু হচ্ছে কসমিক ইনফ্লেশন নামের একটা খুবই জনপ্রিয় থিওরি আর তার সাথে লেগে থাকা একটা ছোট্ট কিন্তু বেশ গোলমেলে সমস্যা নিয়ে। মানে এই থিওরিটা আমাদের মহাবিশ্বের অনেক কিছু এত সুন্দরভাবে ব্যাখ্যা করে যে এটাকে মহাবিশ্ব তৈরির সেরা রেসিপি বলা যেতে পারে। কিন্তু সমস্যাটা হলো, এই রেসিপি অনুযায়ী যা হওয়ার কথা আর বাস্তবে আমরা যা দেখছি তার মধ্যে একটা মূল জায়গায় গরমিল পাওয়া যাচ্ছে। তো এই রহস্যের সমাধান করতে বিজ্ঞানীরা একটা বেশ ইন্টারেস্টিং কাজ করলেন। তারা স্ট্রিং থিওরি থেকে একটা নতুন, বলা যেতে পারে বেশ এক্সোটিক উপাদান ধার করে আনলেন। এটা কিন্তু একদম আকাশ থেকে পড়া কোনো আইডিয়া নয়। স্ট্রিং থিওরি যখন খুব হাই এনার্জি ফিজিক্স নিয়ে কাজ করে তখন এই ধরনের ধারণাগুলো এমনিতেই সামনে চলে আসে। সোজা কথায় এই নতুন টার্মটাকে ইনফ্লেশনের জন্য দায়ী যে ইনফ্ল্যাটেন্ড ফিল্ড সেটার সাথে জুড়ে দেওয়া হলো, আর এতেই থিওরির ডাইনামিক্সটা এমনভাবে বদলে গেল যে আগের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তো আমাদের হাতে এখন একজন নতুন সন্দেহভাজন আছে। এবার সময় হল এই নতুন মডিফাইড থিওরিটাকে কয়েকটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার। গবেষকরা এই থিওরিটাকে মূলত ৩টে বড় পরীক্ষার মুখে ফেললেন। দেখতে চাইলেন এটা সব দিক থেকে ঠিকঠাক কাজ করে কিনা। প্রথম পরীক্ষাটা হল প্ল্যাঙ্ক স্যাটেলাইটের ডেটার সাথে মেলা। মানে থিওরিটা মহাবিশ্বের ঘনত্ব আর গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে যা বলছে সেটাকে বাস্তবে পাওয়া ডেটার সাথে হুবহু মিলতে হবে। এরপর দ্বিতীয় চ্যালেঞ্জ। ইনফ্লেশনের পর মহাবিশ্বটা ছিল একদম ঠান্ডা, সেখান থেকে আবার গরম ঘন বিগ ব্যাংয়ের অবস্থায় ফিরে আসতে হবে। এই প্রক্রিয়াটাকে বলে রিহিটিং। থিওরিটাকে এই ধাপটা ঠিকঠাকভাবে পার করতে হবে। আর ৩ নম্বর পরীক্ষাটা হলো একটা থিওরিটিক্যাল স্ট্রেস টেস্ট। সোজা কথায় দেখতে হবে যে থিওরির অঙ্কগুলো ঠিক আছে তো, হাই এনার্জিতে গিয়ে এটা ভেঙে পড়ছে না তো। তো পরীক্ষার পর কি হলো চলুন দেখা যাক। ইনফ্লেশনের দুটো খুব পরিচিত মডেল এই পরীক্ষায় পাশ করল নাকি ফেল। আর ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো। এখানে পরিষ্কারভাবে একটা মডেল উতরে গেছে আর অন্যটা পারেনি। মানে এই গাউস-বনের টার্মটা ক্যাওটিক ইনফ্লেশন মডেলটাকে তো বাঁচিয়ে দিল, কিন্তু হিগস ইনফ্লেশন যে ভুল পথে ছিল সেটাও আরও একবার প্রমাণ করে দিল। তবে ব্যাপারটা শুধু একটা থিওরিকে বাঁচানো বা বাতিল করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই গবেষণার ফলে মহাবিশ্বের আসল ইতিহাস খোঁজার রাস্তাও কিন্তু আগের চেয়ে অনেক ছোট হয়ে এলো। ব্যাপারটা এভাবে ভাবা যায়, প্রথমে প্ল্যাঙ্কের ডেটা অনুযায়ী থিওরির সমাধান হওয়ার জন্য অনেক বড় একটা জায়গা খোলা ছিল, মানে অসংখ্য সম্ভাবনা ছিল। কিন্তু যেই রিহিটিংয়ের শর্তটা যোগ করা হলো সেটা একটা ছাঁকনির মতো কাজ করল। ওই বিশাল সম্ভাবনার জগৎ থেকে বেশিরভাগ অংশই বাদ পড়ে গেল। এই গবেষণা থেকে আরও একটা দারুণ জিনিস জানা গেছে। এই যে নতুন গাউস-বোনের টার্মটা যোগ করা হলো, সেটার শক্তি বা বিটার মান একটা নির্দিষ্ট সীমার মধ্যেই হতে হবে, 1000-এর কম। এর বেশি শক্তিশালী হওয়া চলবে না। তো সব মিলিয়ে দাঁড়ালো যে এই নতুন থিওরিটা শুধু ডেটার সাথেই ভালো মিলছে তাই নয়, বরং এই নতুন এবং কঠোর সীমার মধ্যে থেকেও এটা থিওরিটিক্যালি একদম ঠিকঠাক, মানে স্টেবল। এটাই তো বিজ্ঞানের সৌন্দর্য, তাই না? একটা ভুল ধারণাকে বাদ দেওয়া মানেও কিন্তু সত্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এই গবেষণাটা আমাদের মহাবিশ্বের প্রথম সেকেন্ডের আসল গল্প খোঁজার কাজটাকে আরও নিখুঁত করে দিল। দেখা যাক এরপর কি নতুন তথ্য সামনে আসে।